আসসালামু আলাইকুম। এই পর্বে আমরা আলোচনা করব অধ্যায় থেকে গুরুত্বপূর্ণ অনুধাবনমূলক প্রশ্ন নিয়ে আলোচনা করার চেষ্টা করব। তো প্রথমে দেখতে পাচ্ছি এখানে বলা হচ্ছে কল্যাণমূলক রাষ্ট্র কাকে বলে? তো কল্যাণমূলক রাষ্ট্র বলতে বোঝা হচ্ছে যা জনগণের সার্বিক মঙ্গল ও উন্নয়ন নিশ্চিত করতে সক্রিয় ভূমিকা পালন করে, সেটাকে আমরা কি বলি? কল্যাণকর বা কল্যাণমূলক রাষ্ট্র বলি। এই ধরনের রাষ্ট্র শুধু শাসন করে না, বরং শিক্ষা, স্বাস্থ্য, বাসস্থান, কর্মসংস্থান, সামাজিক নিরাপত্তা ইত্যাদি মৌলিক চাহিদা পূরণে কাজ করে। অর্থাৎ যে রাষ্ট্র নাগরিকের কল্যাণের জন্য এবং আর্থসামাজিক সাংস্কৃতিক অর্থাৎ সামগ্রিক উন্নয়নের লক্ষ্যে কাজ করে তাকেই বলা হচ্ছে কল্যাণকর বা কল্যাণমূলক রাষ্ট্র। জনসমষ্টিকে রাষ্ট্রের প্রাথমিক উপাদান বলা হয় কেন? প্রাথমিক বলতে বোঝা হচ্ছে প্রথম পর্যায়ের উপাদান। তো আমরা জানি যে কোনো রাষ্ট্র গঠন করার ক্ষেত্রে অবশ্যই কি যেটা সবথেকে বেশি গুরুত্বপূর্ণ বা প্রথমে যেটা প্রয়োজন সেটা হচ্ছে জনসমষ্টি, যার কারণে এটাকে বলা হচ্ছে প্রাথমিক উপাদান। রাষ্ট্র গঠনের জন্য জনসমষ্টি একান্ত অপরিহার্য। জনসমষ্টি বলতে হচ্ছে জনসমষ্টি জনসমষ্টি বলতে রাজনৈতিকভাবে সংগঠিত জনগণকে বোঝায়। রাষ্ট্রের প্রাথমিক উপাদান হচ্ছে জনসমষ্টি। জনসমষ্টির ঐক্যবদ্ধ হওয়ার ইচ্ছা এবং পারস্পরিক সম্পর্ক হতে রাষ্ট্রের উদ্ভব বা সৃষ্টি হয়েছে। সংগঠিত জনসমষ্টি ছাড়া রাষ্ট্র কল্পনা করা যায় না। জনসমষ্টি ঐক্যবদ্ধ হয়ে জাতীয়তাবাদী আন্দোলন, সংগ্রাম ও যুদ্ধের মাধ্যমে নির্দিষ্ট ভূখণ্ডের উপর নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা করে। জনসমষ্টি কম হোক অথবা বেশি হোক, জনসমষ্টি থাকা আবশ্যক। আমরা বলতে পারি হচ্ছে এটার সাথে 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 যে তাদের অবশ্যই কী থাকতে হবে? ঐক্যবদ্ধ থাকতে হবে। তাই জনসমষ্টিকে রাষ্ট্রের প্রাথমিক উপাদান বলা হয়। সার্বভৌমত্ব বলতে কী বোঝায়? সার্বভৌমত্ব বলতে বোঝা হচ্ছে চূড়ান্ত ক্ষমতা। এটা অবশ্যই মনে রাখতে হবে, রাষ্ট্রের চূড়ান্ত ও চরম ক্ষমতাকে বোঝা হচ্ছে সার্বভৌমত্ব। সার্বভৌমত্ব বলতে ওই ক্ষমতাকে বোঝায় যার ফলে নিজের ইচ্ছা ছাড়া অন্য কোনো প্রকার ইচ্ছা দ্বারা রাষ্ট্র আইনসঙ্গতভাবে আবদ্ধ নয়। সার্বভৌম ক্ষমতা বলতে রাষ্ট্রের চূড়ান্ত চরম ক্ষমতাকে বোঝানো হয়। সার্বভৌমত্ব ছাড়া রাষ্ট্রের গঠন পূর্ণতা পায় না। কারণ যদি কোনো সরকার যদি তাদের সিদ্ধান্তের কোনো একটা সিদ্ধান্ত নেওয়ার ফলে পরবর্তীতে যদি অন্য কারো হস্তক্ষেপের মাধ্যমে ওই সিদ্ধান্ত পরিবর্তন করতে বাধ্য হয়, তখন বলা হয় যে ওই রাষ্ট্রের কি নাই? সার্বভৌম ক্ষমতা নাই। তো একটা রাষ্ট্রের অবশ্যই কী থাকা দরকার? সার্বভৌম ক্ষমতা থাকা দরকার। এই ক্ষমতা রাষ্ট্রকে অন্যান্য সংস্থা থেকে পৃথক করে। সার্বভৌমত্বের মাধ্যমে রাষ্ট্র তার অভ্যন্তরীণ ও ব্যক্তি প্রতিষ্ঠানের উপর নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা করার পাশাপাশি বহিঃশক্তির হস্তক্ষেপ থেকেও নিজেকে নিয়ন্ত্রণ করে। অর্থাৎ আপনি এমন কিছু সিদ্ধান্ত নিলেন আপনার দেশকে নিয়ে, কিন্তু সেটা অন্য দেশ যদি হস্তক্ষেপ করতে চায়, কিন্তু আপনার ক্ষমতা বলে কি হয় না, সেই হস্তক্ষেপ করা সম্ভব হয় না। তখনই বলা হয় যে ওই দেশের কি আছে? সার্বভৌম ক্ষমতা রয়েছে। প্রত্যেক সমাজ চূড়ান্ত ক্ষমতা কার্যকরের জন্য একটি কেন্দ্রীয় কর্তৃপক্ষ থাকে, তাকে সার্বভৌম ক্ষমতা বলে। সার্বভৌমত্ব রাষ্ট্রের মুখ্য উপাদান। তো যতগুলো উপাদান রয়েছে আমরা জনসমষ্টিকে প্রাথমিক উপাদান বলি, আর সার্বভৌমত্ব রাষ্ট্রের মুখ্য উপাদান বলি। কারণ কি? এই উপাদানটা অবশ্যই কি সব থেকে বেশি জরুরি। এই উপাদানটা না থাকলে কি হয় না, রাষ্ট্র কার্যকর একটি ক্ষমতা বা কার্যকর কোনো আপনার ভূমিকা পালন করতে পারে না। রাষ্ট্র গঠনের মুখ্য উপাদান সার্বভৌমত্ব বা সার্বভৌমিকতা। সার্বভৌম ক্ষমতা দ্বারা রাষ্ট্রের চূড়ান্ত চরম ক্ষমতাকে নির্দেশ করে। সার্বভৌমত্ব রাষ্ট্রের একটি মুখ্য মৌলিক উপাদান। এর অর্থ হলো রাষ্ট্রের নিজের অভ্যন্তরে সর্বোচ্চ ক্ষমতার অধিকারী, অর্থাৎ সে রাষ্ট্রের ভিতরে সর্বোচ্চ ক্ষমতার অধিকারী থাকবে। সে যা বলবে সেটাই কি হবে? সংগঠিত হবে বা বাস্তবায়িত হবে। বিদেশি কোনো রাষ্ট্রের দ্বারা নিয়ন্ত্রিত নয়। সার্বভৌম রাষ্ট্র তার জনগণের উপর আইন প্রণয়ন, বিচার ও শাসন করার সম্পূর্ণ অধিকার রাখে। সার্বভৌম ক্ষমতার আদেশই হলো আইন, যার দ্বারা রাষ্ট্র পরিচালিত হয়। এটি রাষ্ট্রের স্বাধীন সত্তা এবং কর্তৃত্বের পরিচয়। সার্বভৌমত্ব ছাড়া কোনো রাষ্ট্রের পূর্ণাঙ্গ অস্তিত্ব কল্পনা করা যায় না বলে সার্বভৌমত্ব রাষ্ট্রের মুখ্য উপাদান বলা হয়। শিক্ষা বিস্তারে রাষ্ট্র অধিক গুরুত্ব প্রদান করে কেন? তো আমরা জানি শিক্ষা খুবই গুরুত্বপূর্ণ একটা ভূমিকা পালন করে। এটা রাষ্ট্রকে উন্নতির শিখরে নিয়ে যেতে সাহায্য করে। তো যার কারণে কি হয়, শিক্ষা বিস্তারে রাষ্ট্র অধিক গুরুত্ব প্রদান করে। শিক্ষা একটি জাতির উন্নয়ন ও অগ্রগতির মূল ভিত্তি। শিক্ষিত নাগরিক তার দায়িত্ব ও কর্তব্য সম্বন্ধে সচেতন থাকেন এবং দেশপ্রেমে উদ্বুদ্ধ হন। অর্থাৎ ভালো মন্দ বিচার করার একটি কি হয়, সুযোগ সৃষ্টি হয় শিক্ষার মাধ্যমে। শিক্ষা মানুষকে চিন্তা শক্তি, ন্যায়বোধ ও নৈতিকতা শেখায়, যা একটি সংগঠিত সমাজ গঠনে সহায়তা করে। তাই রাষ্ট্রের জনগণকে শিক্ষিত করে তোলা রাষ্ট্রের সবচেয়ে গুরুত্বপূর্ণ কাজ। এই জন্য রাষ্ট্র কী করে? শিক্ষার উপর সবথেকে বেশি
গুরুত্ব প্রদান করে থাকে। পরবর্তীতে বলা হচ্ছে রাষ্ট্রের উপাদানসমূহের যে কোনো একটি সম্পর্কে লেখে। উপাদানসমূহের মধ্যে যে কোনো একটি সম্পর্কে লিখতে বলা হয়েছে। তো রাষ্ট্রের উপাদান হচ্ছে চারটির মধ্যে একটি হচ্ছে জনসমষ্টি, তারপর হচ্ছে ভূখণ্ড, সরকার এবং হচ্ছে সার্বভৌমত্ব। তো এখানে হচ্ছে সরকার নিয়ে লেখা হয়েছে। তো সরকার হচ্ছে রাষ্ট্রের অপরিহার্য তৃতীয় উপাদান, যেটা হচ্ছে কি, যেটার মাধ্যমে রাষ্ট্র তার কি করে, বিভিন্ন ইচ্ছা অনিচ্ছাগুলো বাস্তবায়ন করতে পারে, যেটা ভূখণ্ড বা জনসমষ্টি বা সার্বভৌমত্ব দ্বারা করতে পারে না। এটি আইন শাসন ও বিচার বিভাগের সমন্বয়ে গঠিত, অর্থাৎ রাষ্ট্রের হচ্ছে 3টি অঙ্গ বা প্রতিষ্ঠান রয়েছে। সরকার রাষ্ট্রের উপর কর্তৃত্ব প্রতিষ্ঠা করে এবং জনগণের প্রতিনিধি হিসাবে কাজ করে। গণতান্ত্রিক রাষ্ট্রে জনগণ নির্বাচনের মাধ্যমে সরকার গঠন করে। সরকার পদ্ধতি বিভিন্ন রাষ্ট্রে বিভিন্ন রকম হতে পারে। তো এটা হচ্ছে গণতান্ত্রিক সরকার হতে পারে, একনায়কতান্ত্রিক সরকার হতে পারে, সংসদীয় সরকার হতে পারে, যুক্তরাষ্ট্রীয় সরকার হতে পারে, বা বিভিন্ন ধরনের সরকার হতে পারে। সরকার যে যে ধরনের হোক না কেন, প্রত্যেক সরকারেরই উদ্দেশ্য থাকে রাষ্ট্রের কল্যাণ সাধন করা। সরকার ছাড়া রাষ্ট্র পরিচালনা সম্ভব নয় এবং কি রাষ্ট্র গঠন করাও সম্ভব নয়। একে রাষ্ট্রের কি বলা হয়, মস্তিষ্ক বলা হয়। খুবই গুরুত্বপূর্ণ একটি জিনিস যে এটিকে কি বলা হয়, সরকারকে রাষ্ট্রের কি বলা হয়, মস্তিষ্ক বলা হয়। নাগরিকের সময় মতো কর ও খাজনা প্রদান করা প্রয়োজন কেন? তো রাষ্ট্রের তো নির্দিষ্ট কোনো কি থাকে না, অর্থ হচ্ছে সংস্থান থাকে না, যার কারণে কি হয়, যখনই কর খাজনা প্রদান করা হয়, এই কর এবং খাজনা থেকে কি করা হয়, বিভিন্ন ধরনের উন্নয়নমূলক কাজ করা হয়। যার কারণে অবশ্যই কি করতে হবে, সময় মতো কর ও খাজনা প্রদান করা প্রয়োজন। রাষ্ট্রীয় আয়ের অন্যতম উৎস নাগরিকদের প্রদেয় কর ও খাজনা হয়, নাগরিকের সময় মতো কর ও খাজনা প্রদান করা প্রয়োজন। নাগরিকদের সময় মতো কর ও খাজনা প্রদান করা রাষ্ট্রীয় উন্নয়নের জন্য অত্যন্ত জরুরি। রাষ্ট্রের প্রশাসনিক প্রতিরক্ষা উন্নয়নমূলক কাজ সম্পাদনের জন্য কি দরকার, এই বিভিন্ন ধরনের অর্থ দরকার। আর এই অর্থটি সংস্থান বা অর্থের জোগাড় হয় কোথা থেকে, এই কর এবং খাজনা থেকে। তা বলা হচ্ছে নাগরিকদের প্রতি কর সরকার রাষ্ট্রের শিক্ষা, স্বাস্থ্য, অবকাঠামো ও নিরাপত্তা খাতে ব্যয় করে। তাই যথাসময়ে কর ও খাজনা দিয়ে সুষ্ঠুভাবে রাষ্ট্রীয় কার্যক্রম পরিচালনার সহযোগিতা করা নাগরিকদের বড় দায়িত্ব। তো এই ছিল হচ্ছে এখান থেকে হচ্ছে যতগুলো হচ্ছে 1 থেকে 7 নম্বর পর্যন্ত যে অনুধাবন প্রশ্নগুলো ছিল সেগুলো নিয়ে আলোচনা। দেখা হচ্ছে পরবর্তীতে নতুন কোনো পর্বে। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।